যদি রাতি পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বিশ্বকে আমরা পেতাম ফিরে যাই, তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে যাই। সোনিয়া তোমারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। মানুষের ভিড়া পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। মানুষের ভিড়া পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। Bye.
আমি আর পারছি না বটে, আমি আর পারছি না। অভাবের সঙ্গে যুদ্ধ করে আমি ক্ষত বিক্ষত হয়ে গেছি। অভাব অনটনের মধ্যে কেন যে ওই শত্রুগুলো পেটে আসে। ভগবান বেটাও হয়েছে নন্দ, যাদের ঘরে ভাত আছে, ছেলে মেয়ে মানুষ করবার সুবিধা আছে, তাদের সন্তান দেবে না, দেবে তাদের যাদের দিনান্তে জোটে না এক মুঠো ভাত। বাবা তখনই তোকে নিষেধ করেছিলেন শান্তি উশৃঙ্খল, ওকে বিয়ে করলে তুই জীবনে শান্তি পাবি না সাবু, কিন্তু তুই তখন জিদ ধরলি ওকে ছাড়া কাউকে তুই বিয়েই করবি না। অদৃষ্টের উপর তো কারো হাত নেই বটে, নইলে বিষয় সম্পত্তি কি ওরও কম ছিল? আর মেয়ে মানুষের পেছনেই সব উড়িয়ে দিল। তুই বাধা দিসনি কেন? কারো কথা শুনবার মানুষ না। এই জামাই বাবুর কথাই তুমি ধরো না কেন? তিনি যদি তোমার কথা না শোনেন তাহলে তুমি কি করবে বলো? অবশ্য ঠিক, তবু মাঝে মাঝে কি ইচ্ছে হয় জানো বটে? ইচ্ছে হয় আত্মহত্যা করে ওর হাত থেকে আমি রেহাই পাই, কিন্তু তাও তো আমি পাচ্ছি না বটে। যখনই ওই ছেলে মেয়েগুলোর কথা মনে পড়ে যায় তখনই কর্তব্যবোধ হাত বাড়িয়ে আমাকে বাধা দেয়, তাই মরতেও আমি পারি না বটে। আমি চলে গেলে ওরা যে ভেসে যাবে। একটা কথা বলবো সাবু। বলো। বল, তুই রাগ করবি না? না না, রাগ করবো কেন, তুমি বলো। বলছিলাম কি, ও তো অনেকগুলো বাচ্চা কাচ্চা, পেট ভরে ওদের খেতেও দিতে পারছিস না, তাই বলছিলাম মানে বলছিলাম যে তোর ওই কোলের বাচ্চাটা যদি আমাকে দিতিস। আমি দুর্ভাগিনী, মা হতে পারিনি, বিরাট জমিদারি ভোগ করবার কেউ নেই, তাই বলছিলাম তোর ওই কচিটাকে যদি আমাকে না। শত অভাব থাকলে ভেটির সন্তান আমি বিলিয়ে দেব না, আমি দিতে পারবো না। কিন্তু সাবু, ওরা না খেতে পেয়ে দিলে দিলে শুকিয়ে আমার কোলে মরে যাবে, তবু মা হয়ে তোদের আমি অনেক টাকা দেবো সাবু, এই অভাব তোদের থাকবে না। যত টাকা চাস। টাকা দিয়ে তুমি মাতৃ স্নেহের অপমান করতে চাইছো বটে? সাবিত্রী, আমি গরিব হতে পারি বটে, থাকতে পারে আমার সীমাহীন দারিদ্র, তাই বলে সন্তান বিক্রি করে আমি পেটের জ্বালা জুড়াবো? সাবু আমি না বটে না, মাতৃত্বের অপমান আমি কখনোই করতে পারবো না। এমন কথা তুমি আমাকে দয়া করে আর বলো না। আমি তো রাক্ষসী নই বটে, আমি যে মা। থাকতে পারে তোমার অত ঐশ্বর্য,
হতে পারো তুমি লক্ষপতির গৃহিণী, কিন্তু বন্দি মায়ের কাছে একটা সন্তান যে কি জিনিস একমাত্র মা ছাড়া আর কেউ বুঝবে না বন্দি, আর কেউ বুঝবে না, এমনকি তুমিও বুঝবে না। মায়ের পেটের বোন আমার, অথচ বুঝবে না বন্ধার বুকের জ্বালা। কি হবে আমার অতুল ঐশ্বর্য দিয়ে, কি হবে আমার রত্নালঙ্কারের বোঝা হয়ে, যে নারী একটা সন্তানের মুখে মা ডাক শুনতে পেল না, যে হতভাগিনী পক্ষে ধারণ করতে পারল না একটি সন্তান, এই পৃথিবীতে তার বেঁচে থেকে কি লাভ? সরজ, তুমি নাকি সাবিত্রীর কাছে ছেলে চেয়েছিলে? হ্যাঁ, কিন্তু তো সাবু, কথাটা বোধ হয় তোমার বলা উচিত হয়নি। কিন্তু ওরা আমাদের আত্মীয়, দুদিনের জন্য আমরা এখানে বেড়াতে এসেছি, তাই ওদের আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনো কথা আমাদের বলা উচিত নয়। আমি বুঝতে পারছি না এত অসম্মানের কি আছে। সাবিত্রী তো অনেকগুলো বাচ্চা কাচ্চা, পেট ভরে ওদের খেতেও দিতে পারছে না, তাই ওই কোলের বাচ্চাটাকে কিন্তু সরজ, তাও এমনি এমনি চাইনি গো, বলেছি আমি তোদের অনেক টাকা দেবো। এদের সংসারে যে অবস্থা দেখছি, ছেলে মেয়েগুলো হয়তো না খেয়ে মরেই যাবে। সবই বটে সরজ, কিন্তু ওরা যদি স্বেচ্ছায় না দেয় কি আর করা যাবে বলো? একটা বাচ্চার জন্য নিষ্ঠুর বিধাতার কাছে কত মাথা করেছি, ডাক্তার ভর্তিও বাদ দেওয়া হয়নি, কিন্তু আকরুর বিধাতা সরজ, এই বুকটার মাঝে কি যে জ্বালা তা তুমি বুঝতে পারবে না। সন্তান না থাকার বেদনা একমাত্র মেয়ে মানুষ ছাড়া কেউ বুঝবে না গো, কেউ বুঝবে না। আপনার বেশ দুজনে কপতির মতো শোকে আছে। ছেলের যদি ঝামেলা নেই একেবারে হাত পা কান্তি, আর আমার দিদিকে দেখুন না বাবা, প্রতি বছরে সারা আতুর খাও। আরে বাবা, দেশে এখন খাদ্য অভাব চলছে, এত বুঝে সুঝে না চললে কান্তি, বলুন বাবা, বলে যান। জানেন বলতে আমি মদ খাই বটে, কিন্তু মাতাল কোন সম্বন্ধে বলবে বলো তো? যে মালকে রাস্তায় গড়াগড়ি দিয়েছে, পারবে না, পারবে না বাবা, কেউ বলতে পারবে না। তোমার বাড়ির ঘরে ভেঙে পড়ছে কান্তি, সারাবে না? কি যে বলেন বলতা, তার ঠিক নেই, কত ভাঙবে, ভাঙবে না। এত বড় মোগল সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে দেখাতে পারে। আর সমুদ্র হিমাচলের অধিকারী পাল সাম্রাজ্য। শোনো কান্তি, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, বাড়ি ঘরটা সারিয়ে নাও। জীবন বাবা, 10,000 টাকা, তা যদি দেন আমি তাহলে আপনাকে কান্তি, চিরদিন আপনার খেলা গোলাম হয়ে থাকবো। আজকাল বড় তাড়াতাড়ি চলে, সাহিত্যটা খালি কানের কাছে জানেন,
জানের মধ্যে সারা শরীর ব্যথা বলে কিনা দাঁড়িয়ে আর মাল যত বড় ব্যথা তত বড় ব্যথা আর বেটা জানে না এই কান্তি চৌধুরীর বাসায় রাস্তার শিয়াল টুকুর পর্যন্ত মাল টাকা আমি দেবো কান্তি, তবে এক শর্তে। সত্তা বলেন। তুমি তো জানো কান্তি আমরা নিঃসন্তান। বেশ বেশ আছেন, বেশ আছে। ছেলে মেয়ের অনেক অনেক বন্যা হতে তোমাদের কুলের বাচ্চাটাকে আমাদেরকে দেবে কান্তি, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। একটা কেন একটা কেন কান্তি এসবটা একটা কষে দেখেন। একটা বাচ্চার দাম 10,000 করে, দুটোর দাম হচ্ছে 20,000, তিনটির দাম 30,000, মানে মোটামুটি পাঁচটির দাম হলো 50,000। না ভাই, পাঁচটার দরকার নেই, তোমার 1 বছরের কোচিকে আমাদেরকে দাও, তাহলেই যথেষ্ট। কি মুশকিল! আরে বাহ, 50,000 নাই বাজিলে এত দামের ঠিক আছে ঠিক আছে বাবা, আপনি মোটমাট আমাকে 40,000 দেবেন। না কান্তি, মায়ের কোল শূন্য করে। কি যে বলেন তার ঠিক প্রতি বছর যখন একটা করে হবে টাকা 40,000 তোমাকে আমি দেবো কান্তি, তবে বাচ্চা নেব একটা, এবং পাকাপাকি লেখাপড়া থাকবে, ভবিষ্যতে কোনোদিনও সন্তান তোমরা দাবি করতে পারবে না। মাথা খারাপ বেশি তো মানে আমার দাবি দাবি রাখি। তাহলে সাবুর কাছে একবার জিজ্ঞাসা করে দেখি, 1000 হোক, 10 মাস 10 দিন গর্ভে ধরেছে। ও আমার কি বলবে, আমি হচ্ছে ছেলের ভাব, আমি যখন আপনাদের কথা দিচ্ছি না না হবে না। সাবিত্রী, ছি 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 ছি, তুমি বাপ না কসাই? অভাব আমাদের আছে, তাই বলে সন্তান বিক্রি করে পেটের জ্বালা জুড়াবো? জন্তু জানোয়ারদের শুনেছি সন্তান স্নেহ আছে, তোমার কি তাও নেই? সাবু, আমি তোর হাতে ধরে বিনতি করছি, একটা ছেলে তুই আমাকে দে, আমি তো তোর পথ রইছি, মায়ের পেটের বোন। তোর ছেলেকে আমি সিংহিনীর মতো বুক দিয়ে আগলে রাখবো। বল বল সাবু, তুই আমাকে মা হবার সুযোগ দিবি? বল বল। কিন্তু বলবি কোচিকে আমি লেখাপড়া শেখাবো, ওকে সমস্ত জমিদারি আমি ওর নামে লিখে দেবো, ওকে আমি 10 জনের 1 জন করে ছাড়বো। বল বল বল, আমার কোচিকে আমাকে দিবি? বল বল। তোমার কোচির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ সাবিত্রী, মা হয়ে এমন সুযোগ তুমি হেলায় হারাবে? সামান্য মমতার বসে হয়তো তুমি তাকে আটকে রাখতে পারো, কিন্তু এই পরিবেশে তাকে মানুষ করতে পারবে? লেখাপড়া না শিখে হয়তো হবে পকেট মার, নয়তো চোর গন্ডা। তাই বলছি, ওকে ওকে তোমরা মানুষ হতে দাও। আমিও তো বাবা সেটাই বলছি। আমার কি মায়া নয় যে আমি ভালোবাসি না। তোমার ভালোবাসা আর বড় লোকের মূর্তি পোষা এক কথা। কে মুশকিল, আমি লজ্জা করে না তোমার চোপানের কথা বলতে? সমস্ত পরিবেশ সংগ্রাহ্য করে, বাবা নিষেধ অমান্য করে তোমাকে আমি বিয়ে করেছিলাম, সন্তানের বাপ হয়েছো, অথচ বাচ্চাদের মুখে এক মুঠো
আমার কোচিটাকে তুমি নিয়ে যাও লক্ষ্মী ভর্তি আমার তোমাদের কথাই এখানে থাকলে সত্যিও মানুষ হবে না, হয় বাপের মতো মাতাল হবে, না হয়তো কারখানার কুলি আমি জীবন সত্যতে পারবো না রে তবে তোমার কাছে আমার একটা মিনতি টাকা পয়সা তোমরা আমাদেরকে দিও না, কারণ মা হয়ে আমি আমার পেটের সন্তানকে বিক্রি করতে পারবো না, বিক্রি করতে পারবো না। ওই কচি তো একদিন অনেক বড় হবে, সে তো মানুষ হবে, বড় হয়ে কোনোদিন যদি আমার কচি শুনতে পায় মা বাবা পেটের জ্বালা জুড়োবার জন্য ওকে বিক্রি করে দিয়েছিল, তখন ওর মনের অবস্থা কি হবে তুমি একবার ভেবে দেখেছো বাড়ি? তুমি ভেবে দেখেছো? মুখ ফিরিয়ে দেবে আমার কচি ঘৃণায় সেদিন মুখ ফিরিয়ে দেবে, মুখ ফিরিয়ে দেবে, মুখ ফিরিয়ে। আমি সাবিত্রীর কাছে যাচ্ছি। ঠিক আছে তুমি যাও। বাঁচা গেল, বাঁচা গেল, বাঁচা গেল। তাহলে টাকাটা টাকা তুমি আজই পাবে কান্তি। তুমি বরং এক কাজ করো, আমার এক বন্ধু আছে, তার নাম ভোলা শেখ, সে একটা কারখানা খুলতে চায়, তার সঙ্গে তোমাকে আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি। টাকাটা ব্যবসায় খাটাও, হাতে থাকলে দুদিনে উড়িয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে বেটা, আমি ব্যবসায় করবো, তবে আপনার টাকা দিচ্ছে এই কথা সাবিত্রী যেন জানতে না পারে, তাহলে আমাকে ঘরে দেবে না। ঠিক আছে, আমি সাবিত্রীকে বলবো না। চলো লেখাপড়াটা সেরে নেই, তারপর তোমাকে ভোলা শেখের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো না এতদিনে বুঝবে, চলো চলো। ঝিলিমিলি পূর্ণিমা সুপ্রিয় সুধীমণ্ডলী, হাসি কান্নায় ভরপুর আপনার নাটক দেখছেন। এবার শুনতে পাবেন এই নাটকের 25 বছর পরে, 25 বছর
শুরু করে দিবে। হ্যাঁ যাই বাবা, নীলা যাই বাবা রে। দেখো দেখি মেয়েটার কাণ্ড। পরে এত করে বললাম ঘর দরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ, সব হয়তো এখনই এসে পড়বে। কানে গেল কথা। ওরে নীলা, নীলা রে ডাকছো কেন বাবা? ডাকছি, ওরে ডাকছি আমার শান্ত করতে। থাকিস কোথায় বলতো? সকাল থেকে বলছি তুই ঘর দরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ, কানে যাচ্ছে না। ওরে সাহেব এসে যদি অগুছালো দেখে। তুমি আমার ছটফট করছো কেন বাবা? নাকি একটা চাকরি করে না? বড় বড় সাহেব করে পার করে দিলে। এই সাহেব তো শুনেছি ছেলে মানুষ। না 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 না, অমন কথা বলিস না। সাহেব সাহেবই যে আমার ছেলে আর বুড়ো কি নকল সাপ দেখতে ছোট, তাই বলে কি তার বিষ কম হয়? তাই বুঝি? নিশ্চয় ওই নিশ্চয় জেলার হাকিম বলে কথা, হাজার হাজার মানুষের দণ্ডমূল্যের মালিক। কথায় বলে উপরে ভগবান আর নিচে হচ্ছে বিচার। ওরা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমার চাকরিটা মাফ করে দিতে পারে। তোমার চাকরি যাওয়ার ভয় নেই বাবা। চন্দ্রকে দিয়ে সমস্ত বাড়িটা আমি পরিষ্কার করে রেখেছি। খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। আসলে কথা কি জানিস, আমরা সাহেবের আউট হাউসে থাকি, তাই আমাদের দায়িত্ব একটু বেশি। নইলে আমার কি বল বাবু বাবু এই যে ঝগড়ো, এখন কোথায় থাকা বলো? কালকে তোমাকে বলা নেই যে সাহেব 10টার মধ্যে আসে গো। খালি মুখে 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 তর্ক করে না, যেদিকে আমি না এগিয়ে থাকে না সেদিকে একেবারে তুই আবার আসছিস কেন? আমি বলছি আমার ভাবনা। তোমার হিন্দি শুনে হাসছি, চন্দ্র তো বাংলা জানে। আপনি বলেন দিদিমণি, কতদিন বলেছি বাবু আমার সাথে বাংলায় বাত করবেন। আরে থামো থামো বাবু থামো, বাংলায় বাত করে। তোমার বাংলা তো যত খিচুড়ি। আপনার হিন্দি বিধায় পাঁচটা বাংলা বলবেন তো দুটো হিন্দি সাথ মেরে দেবেন। ও গিয়া হিন্দি বাবাকে আমি হিন্দি শেখাতে পারতাম তো তা তুমি জানতা? বিহার মে আমি 1 বছর থেকে গা, তা তুমি বুঝতা? কিতনা বড় বড় সাহেবকে হিন্দি শিখিয়ে মাথার চুল পাকায় ফেলা, আর তুমি বলতা? দুহাই বাবা দুহাই, তুমি থামো। এখনই হয়তো তোমার সাহেব এসে পড়বে। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস মা। পুরি এখন কি গল্প করার সময়? ঝগড়া এখনো তো দাঁড়িয়ে থাকে না, এতটুকু কাণ্ড করলে কি থাকা?
এটাই কি জেলা ম্যাজিস্ট্রেটের বাংলো? আমি এসে পড়েছেন স্যার। হ্যাঁ, ও কি করছে? আপনি পেন নাম কর কোথায় দাঁড়িয়ে আছে? পেন নাম কর শিগগিরি পায়ের ধুলো নে। যা যা করতে হবে না। আপনার মেয়ে বুঝি? আগে মানে কিনা তাই আমার সঙ্গে সঙ্গে থাকে। তুমি পেন নাম নেই করেগা। ঘর তো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, আপনার একটুকু অসুবিধা হবে না। আমার নাম বিনোদ দাস। আপনি কি এখানেই কাজ করে? আগে হ্যাঁ হুজুর, আমি চাপরাশি আর এই ঝগড়া হচ্ছে মালিক। আপনার আউট হাউসে আমরা থাকি, তো মালপত্র কোথায় আছে হুজুর? গাড়িতে। সগুরু তুমি খাড়া হয়ে কি দেখতে হাত জলদি করে যাও। আমি নিয়ে যাচ্ছি বাবু, যাচ্ছি। আর শোনো, বাথরুমে ঠিকই করে পানি দাও। সব জায়গা অবস্থা দেতা হে বাবু জি, দেতা হে। আমার বন্দোবস্ত একেবারে পাক্কা হুজুর। আপনাদের এখানে লোক পাওয়া যায় তো? কিরকম লোক চান হুজুর? রান্না বান্না হাট বাজার হবে আর কি। অবশ্য লোক যদি না পাওয়া যায় হোটেল থেকে। না হোটেলে খাবেন কেন হুজুর? হোটেলে খাবেন কেন? আমার নীলামাই রান্না করে দেবে। কি বলিস মা? হ্যাঁ বাবা। তোমার নাম নীলা? আগে হ্যাঁ। পড়াশোনা করো না শুধু বাপের ভাতেই রাখো? আগে না হুজুর, এবার মেট্রিক দেবে। হ্যাঁ, তাহলে হুজুর রান্নার ব্যবস্থাটা করে ফেলি। না বিরক্ত, আমার জন্য আপনারা কেন কষ্ট করবে? কি যে বলেন হুজুর, এতে আমার কষ্ট কি আছে? আরেকটা কথা হুজুর, বলুন। আপনি আমাকে বিনোদ বলেই ডাকবেন। আজ পর্যন্ত কোন সাহেব আমাকে বাবু বলেনি। আমার পক্ষে এটা বোধ সম্ভব নয় বিনোদ বাবু। কেন হুজুর? ইলিয়াসটা বলেও আপনি আমার বয়োজ্যেষ্ঠ, তাই তুমি বলা আমার পক্ষে সম্ভব নয়। শুনলি মা, শুনলি? একেই বলে শিক্ষার। শুনলে কত সাহেবই তো এলেন, কেউ কি আমাদের কি মানুষ বলে গণ্য করেছেন? তাই নাকি? ব্লাডি নিগার ছাড়া কোনো কথাই বলতেন না। আর মুখার্জি সাহেব বলতেন, এই শালা শুয়ার কি বাচ্চা। বলেন কি বিনোদ বাবু? ওরা শিক্ষিত ভদ্র সন্তান হয়ে কত সাহেবই তো দেখলাম হুজুর। চৌধুরী সাহেব ছিলেন, তিনি বিছানায় শুয়ে এক পাথর টেনে নিতেন। আমি যাই বাবা, আমি রান্নার ব্যবস্থা করি গিয়ে। আর আপনি স্নানটা সেরে ফেলুন। আমি চা বানিয়ে দিচ্ছি। না না ভালোই তো লাগছে। পূর্বসূরীদের হাল চাল জেনে রাখা ভালো। বহুত ভালো স্নানটা সেরে নিয়েছে। নিয়ে যা হুজুরকে, নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ আসুন। আজ না হয় আপনার ব্যবস্থা মেনে নিচ্ছি বিনোদ বাবু, কিন্তু দু একদিনের মধ্যে লুক আমার চাই। চলো নীলা। হ্যাঁ আসুন। কিরকম লাগা হয় ঝগড়ো? ভালো সাহেব বলেই তো মালুম হচ্ছে। হতেই হোগা। ওরে খুঁটে করণের ছেলে তো নয়, দস্তুর মতো জমিদারের চাঁদ বাবু। আমাদের পেশকার বাবু বলছিলেন যে সাহেব আসছেন তিনি হচ্ছেন ইসলামপুরের জমিদারের ছেলে। আমাকে বলে কি না বিনোদ বাবু। আমি তো আপনাকে বাবু বলে। তুই আর সবকে কথা চাঁদি আর চেদু বড় মানে শোন, কাজে একদম নেই ফাঁকি দেগা, তাহলে চাকরি একেবারে খেয়ে নেয়। বুঝলা, সবকে ভালো মানুষ থেকে তুমি যে কামে ঢিলা দেবে সে আমি সহ্য নেই করতাম। नहीं है बाबू जी, माखे केन देवे मगर हमार जिधर छो काम फरिया दे बहुत बहुत मेहरबानी होगा बाबू। বল কি করতে হবে বল। আমার বাতিজা রামনাগি না একদম বেকার বইটাতে সাহেবকে বলছে যদি একটু নৌকরি। না, একদম না। সব আস্তে আস্তে চাকরি
সব নিয়ে আরে ধরে বেটা ছাতু আরে সব নিয়ে আরে বাবু আরে ধরে বেটা ছাতু সব নিয়ে আরে বাবু ধরে বেটা ছাতু আর শুনেন বাবু শুনেন বাবু শুনেন দুঃখের সাগরে ভাসাইছি তরি ये की हुआ হ্যাঁ গাও আবার আসেন সেনাপতি সেনাপতি